দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। এইচপি ইউনিটে অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড নির্বাচনে অনিয়ম বিসিবির। ক্যাম্প না করলেও জায়গা পেয়েছেন অনেকে উপেক্ষিত লিগের পারফর্মাররা। জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষণ বাজেট নিয়ে ক্ষুব্ধ দেশের বিভিন্ন ফেডারেশন। বরাদ্দ নির্ধারণে গুরুত্ব পায়নি অর্জন এবং কার্যক্রম, দাবি সংশ্লিষ্টদের। কোপা আমেরিকার ফাইনাল সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় আর্জেন্টিনার। যোগ্য দল হিসেবে এই শিরোপার মঞ্চে কলম্বিয়া, বললেন লিওনেল মেসি। এবং ইউরো ফাইনালে ইয়ামালকে খেলানো নিয়ে জটিলতায় স্পেন। জার্মানির শ্রম আইন লঙ্ঘন করলে গুনতে হবে জরিমানা, পুরো সময় খেলানো নিয়ে শঙ্কা। বাংলাদেশের ক্রিকেট দলেও চলছে কোটা পদ্ধতি। ক্যাম্পে না থেকেও অদৃশ্য কোটায় জাতীয় দলের পাইপলাইন খ্যাত এইচপি ইউনিটের অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অনেক ক্রিকেটার। আছেন দীর্ঘদিন জাতীয় দলে খেলা ক্রিকেটারও, আবার ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করেও নেই সাইফ রুয়েল মিয়ারা। যাতে প্রশ্ন উঠেছে এইচপির স্কোয়াড সিলেকশন নিয়ে, ফলে নিজেদের প্রস্তুতের সুযোগ হারাচ্ছেন অনেক তরুণ ক্রিকেটার। অদ্ভুত উটের পিঠে চলছে টাইগার ক্রিকেট। বোর্ড কর্তাদের হুম্বি তম্বি, হাজার কোটি টাকার বাহাদুরি, অথচ মাঠের পারফরমেন্স লবডঙ্কা। প্রতিটা টুর্নামেন্টে ব্যর্থতার গল্প হয় লম্বা, মেলে না প্রতিকার। সবচাইতে বড় আকাল পাইপলাইনের ক্রিকেটার। বাজে পারফরমেন্সের পরেও দল বেছে নিতে হয় ওই 20 থেকে 22 জনের পোল থেকেই। সমস্যাটা তবে কোথায়? জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে 2003 সালে রিচার্ড ম্যাকিন্সের অধীনে যাত্রা শুরু হাই পারফরমেন্স ইউনিটের। কিন্তু 21 বছর পরেও এইচপির একটা কাঠামোই দাঁড় করতে পারেনি বিসিবি। বয়সভিত্তিক পর্যায়ের কথা বলা হলেও অস্ট্রেলিয়ায় এইচপি নামের যে 3 ফরম্যাটের দল যাচ্ছে, সেখানে রীতিমতো জগা খিচুড়ি। এই যেমন দুটো বিশ্বকাপ খেলার তানজিদ তামিম কিংবা অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব, আছেন 28 বছর বয়সী আবু হায়দার রনিও, 13টা করে টেস্ট খেলার সাদমান জয়রাও নাকি এইচপির ক্রিকেটার। জাতীয় দল থেকে বয়স ভিত্তিক। যদি হাতে গোনা কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলানো হয়, তবে তো ক্রিকেটার সংকট থেকেই যাবে। দেশের ক্রিকেটের আধুনিক সব সুযোগ সুবিধা মূলত জাতীয় দল কেন্দ্রিক। পড়তে ফর্মে থাকে ক্রিকেটারদের তাই পাঠানো হচ্ছে টাইগার্স বা পরের স্তরের দলগুলোতে। কিন্তু এইচপির মতো স্কোয়াডে যদি আধিক্য থাকে সিনিয়রদের, তবে তরুণ ক্রিকেটারদের হবেটা কি? কোচের পছন্দ সৌম্য সরকার, অধিনায়কের চাই শেখ মেহেদীকে। পারফর্ম করেও টি-20তে জায়গা মেলে না মিরাজদের। শুধু জাতীয় দলই নয়, এমন কোটা পদ্ধতি আছে এইচপিতেও। তাই তো কোথাও না থেকেও মুকিদুল মুগ্ধরা তাসমান সাগর পাড়ে গেলেও জায়গা পান না প্রিমিয়ার লিগে 28 উইকেট নেয়া রুয়েল মিয়া। বিষয়টা অনেক একটু কষ্টদায়ক নিজের মধ্যে, যে পারফর্ম করে আমি ছিলাম না, বাট এটা সবকিছু হচ্ছে সিলেক্টরদের উপরে। ওনারা যেটা ভালো মনে করেছেন সেই জিনিসটাই করেছেন। সামনের যে আমি এইচপিতে আছি, যেহেতু এইচপিতে যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোতে আমি এখন বর্তমানে ফোকাস করছি। ওইখানে যাতে আমার যেই সব ছোটোখাটো লেকিংস আছে, তো মানুষ মাত্রই তো টুকিটাকি ভুল থাকতেই পারে। সো সেই জিনিসগুলোকে আমি কীভাবে সামনের দিকে ওভারকাম করে এগিয়ে যাব, সেই জিনিসটার জন্য আমি ফোকাস করতেছি আর কি। তরুণরা উদীয়মান ক্রিকেটারদের আসরে অভিজ্ঞ ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার অভ্যাস নতুন নয় বিসিবির। তাতে সাময়িক সাফল্য মিললেও আসে না দীর্ঘমেয়াদী সুফল। অথচ পার্থ কিংবা মেলবোর্নের হয়ে যারা খেলবেন, সবাই ফ্র্যাঞ্চাইজিটির একাডেমির ক্রিকেটার। পার্থক্যটা বোধ হয় এখানেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ জানাবো কোপা আমেরিকার খবর। কোপা আমেরিকায় সর্বোচ্চ শিরোপা জয়ের হাতছানি বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সামনে। ফাইনালের রোমাঞ্চের আগে পুরো দল অনুশীলন করেছে ফ্লোরিডার মায়ামিতে। ফাইনালের জন্য নিজেকে ঝালিয়ে নিয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। অনুশীলন করেছেন ডি মারিয়া, ডিবু মার্টিনেজ, রদ্রিগো ডে পল। আর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে সূক্ষ্ম পরিকল্পনা করেছেন মাস্টারমাইন্ড লিওনেল স্ক্যালোনি। আরও একটা কোপা আমেরিকা শিরোপার হাত ছোঁয়া দূরত্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের এই ট্রফিটা উঁচিয়ে ধরতে আর তর সইছে না আলবিসেলেস্তেদের। ফাইনালে যে একটা অসম প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, তা তো বলার অপেক্ষা রাখে না। 15 বারের কোপা চ্যাম্পিয়নদের সঙ্গে মোটে একবার শিরোপাজয়ী দলের লড়াই। ফাইনালের মহারণের আগে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ে পুরোপুরি মনোযোগী টিম আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বেশ সিরিয়াস বিশ্বকাপ জয়ী দলটা হবে নাই বা কেন। এবার যে সবাইকে ছাপিয়ে লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সর্বোচ্চ ট্রফি জয়ের হাতছানি আর্জেন্টিনার। সেজন্যই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে জড়ো হন মেসি ডি মারিয়ারা। নামে ধামে অনেক পিছিয়ে থাকা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে পুরো দল। কে নেই সেখানে? বিশ্বসেরা লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লাউতারো মার্টিনেজ সহ আছেন সবাই। মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সূক্ষ্ম পরিকল্পনার ছক কষছেন কোচ লিওনেল স্ক্যালোনিও। এবারের কোপা আমেরিকার শুরু থেকে লিওকে দেখা যায়নি নিঃছন্দে। মাঠের ফুটবলটার সঙ্গে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করেছে মেসির, তা ধরেই নিয়েছিলেন সমর্থকরা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে তো জাতীয় দলের জার্সি গায়ে সবচেয়ে বাজে পারফরমেন্সগুলোর একটি করেছেন এলেমটন। তবে পরের ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে ভক্তদের আর নিরাশ করেননি খুদে জাদুকর। গোল করেছেন, জয়েও রেখেছেন অবদান। তবে বেশ কয়েকটি গোল মিস মনে ভয় ধরিয়ে দিয়েছিল সমর্থকদের। ফাইনালে আর কোনো মিস নয়, তাই প্র্যাকটিসে বেশ সিরিয়াস মহাতারকা। বেশ কিছুদিন ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন এলেমটন। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অনুশীলনে তাই নিজেকে ঝালিয়ে নিতে বল পাসিং, ড্রিবলিং সহ বেশ কিছু টেকনিক নিয়ে কাজ করেছেন তিনি। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায় দলের বাকি সদস্যদেরও। অভিজ্ঞ ডি মারিয়া, দ্য মনস্টার খ্যাত দিবু মার্টিনেজ গোলকিপিং পজিশনে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে কোপা আমেরিকায় কলম্বিয়া আর্জেন্টিনার ফাইনালে দায়িত্ব পালন করবেন 4 ব্রাজিলিয়ান রেফারি। ম্যাচ ফিল্ড রেফারি হিসেবে থাকবেন রাফেল ক্লাউস, তার সঙ্গে সহকারী এবং ভিএআরে থাকবেন আরও 3 ব্রাজিলিয়ান। চতুর্থ এবং পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন 2 জন প্যারাগুয়ান রেফারি। এক বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছে কনমেবল। কোপা আমেরিকার ফাইনালে লড়বে আর্জেন্টিনা, কলম্বিয়া, কিন্তু উত্তেজনার শেষ নেই ব্রাজিলেও। আকাশী নীল সমর্থকরা বলছেন কলম্বিয়ার হলুদ জার্সিতে ভর করেছে সেলেসাওরা, কিন্তু সেটা কিভাবে সম্ভব? এই অসম্ভবকে দারুণভাবে সম্ভব করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা। কোপার ফাইনালে তারা 6 রেফারির 4 জনকে বেছে নিয়েছে ব্রাজিল থেকে, বাকি 2 জন প্যারাগুয়ান। মাঠে মূল রেফারির দায়িত্বে থাকবেন রাফায়েল ক্লাউস, তার সহকারী হিসেবে থাকবেন আরও 2 ব্রাজিলিয়ান, ব্রুনো পিরেস এবং রদ্রিগো কোরেয়া। এছাড়া ভিডিও অ্যাসিস্টিং রেফারির দায়িত্বও তুলে দেওয়া হয়েছে এক ব্রাজিলিয়ানের হাতে, রোডলফ টস্কি। তার সহকারী হিসেবে থাকবেন দানিলো মানিস। তবে চতুর্থ এবং পঞ্চম রেফারি 2 জনের জাতীয়তা আলাদা, হুয়ান বেনিতেজ এবং এডুয়ার্ডো কারাদোজা প্যারাগুয়ান। 2015 সাল থেকে আন্তর্জাতিক ফুটবলের রেফারির দায়িত্ব পালন করছেন রাফায়েল ক্লাউস। কনমেবলের লিস্টেড ম্যাচ অফিসিয়ালদের মধ্যে তাকে সেরাদের একজন বলেই দাবি করা হয়। সর্বশেষ কাতার বিশ্বকাপেও 2টো ম্যাচে দায়িত্ব পালন করেছেন ক্লাউস। এছাড়া নিয়মিতভাবেই তিনি বিশ্বকাপ বাছাই, ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকান বড় সব ম্যাচেই রেফারিং এর অভিজ্ঞতা। এবারের কোপা আমেরিকা জিতলে সবশেষ আসরের তুলনায় প্রায় 4 গুণ বেশি অর্থ পাবে চ্যাম্পিয়ন দল। বাংলাদেশের মুদ্রায় যা কিনা 218 কোটি টাকারও বেশি, যদিও রানার্স আপ প্রাইজ মানি থাকছে এর অর্ধেকেরও কম। অন্যদিকে ইউরো শিরোপা পুনরুদ্ধার করলেই 350 কোটির বেশি টাকা পাবে স্পেন, যদিও ইংল্যান্ড জিতলে প্রাইজ মানি কমে যাবে টুর্নামেন্টের নিয়মের কারণে। প্রায় মাসখানেকের ফুটবল যজ্ঞ শেষে পর্দা নামার অপেক্ষায় 2 মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা ও ইউরোর হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে, যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে 4 ফাইনালিস্ট। কনকাক্যাফের সাথে যৌথভাবে এবারের কোপার আয়োজন করেছে কনমেবল। মার্কিন মুলুকে কেবল আসরের জৌলস নয়, বাড়ানো হয়েছে প্রাইজ মানির পরিমাণও। স্রেফ অংশগ্রহণ করলেই $3 মিলিয়ন। এরপর শীর্ষ 4 দলের মাঝে ভাগ করে দেয়া হবে আরও 60 মিলিয়ন। সব মিলিয়ে হিসেব টানলে কোপার চ্যাম্পিয়ন দলের কোষাগারে জমা হবে বাংলাদেশি মুদ্রায় 218 কোটি টাকারও বেশি, গতবারের তুলনায় যা কিনা 4 গুণ। 2021-এ ব্রাজিলে হওয়া কোপার সবশেষ আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন প্রাইজ মানি হিসেবে পেয়েছিল 55 কোটি টাকা। এবার রানার্স আপ হলেও সে তুলনায় 2.5 গুণ টাকা বেশি পাবে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার সামনে এখন ইতিহাসের প্রথম দল হিসেবে টানা 2 কোপা জেতার পাশাপাশি এই বিপুল পরিমাণ অর্থ ফেডারেশনের কোষাগারে জমা করার বিষয়টাও মাথায় থাকবে। বলে রাখা ভালো, পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এত বিশাল অঙ্কের প্রাইজ মানির নজির এবারই প্রথম। অর্থের কথা বললে ইউরো চ্যাম্পিয়নশিপ আসবে সবার আগে। আঞ্চলিক শ্রেষ্ঠত্বের কোনো আসরে এত বেশি টাকার ঝনঝনানি দেখার নজির নেই আর কোথাও। গতবারের তুলনায় প্রাইজ মানির পরিমাণ প্রায় একই রকম থাকলেও সেই সংখ্যাটাও যে কারো মাথা ঘুরিয়ে দিতে বাধ্য।
ইউরোর প্রাইজ মানি বন্টনের হিসেবটা কিছুটা ভিন্ন। পার্টিসিপেশন ফি থেকে শুরু করে ম্যাচ প্রতি জয়ের হিসেবে আলাদা করে টাকা ঢুকবে দলগুলোর অ্যাকাউন্টে। রাউন্ড অফ 16 থেকে ফাইনাল রাউন্ড প্রতি যত এগোবে কোনো দল, নামের পাশে তত বেশি টাকা যোগ হবে। তাই তো দুই ফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডের জন্য প্রাইজ মানির পরিমাণ ভিন্ন ভিন্ন। গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতায় থ্রি লায়ন্সের তুলনায় 1 মিলিয়ন ইউরো বেশি পাবে লা রোহা, বাংলাদেশি মুদ্রায় যা কিনা 360 কোটি টাকারও বেশি। অন্যদিকে চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বে 2 ম্যাচ ড্র করে অর্থ কম পাচ্ছে সাউথগেট শিবির। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার দেশের ক্রীড়াঙ্গনের খবর। জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষণ ও আয়োজন ব্যয়ের বাজেট নিয়ে ক্ষুব্ধ দেশের বিভিন্ন ফেডারেশন। তাদের দাবি, বাজেটের তালিকা তৈরিতে বিবেচনায় নেওয়া হয়নি ফেডারেশনগুলোর অর্জন এবং কার্যক্রম। নিজেদের কাজ সহজ করতে প্রচলিত ও অপ্রচলিত সব ফেডারেশনকে এক কাতারে রেখে বাজেট দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। এদিকে সারা বছর কোনো খবর না থাকলেও বাজেটের পরই সরব হয়েছে ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। সারা বছরই আর্থিক টানাপোড়েনে থাকে দেশের বেশিরভাগ ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। নিজেদের কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের আর্থিক অনুদানের উপর নির্ভরশীল তারা। প্রতি বছরই পরিচালনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে থাকে ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো। এর বাইরে প্রশিক্ষণ ও আয়োজন ব্যয়ে বিশেষ বরাদ্দ দিয়ে থাকে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন অর্থ বছরে প্রশিক্ষণ ও আয়োজন বাবদ 59 ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের জন্য 17,59,39,000 টাকা বরাদ্দ দিয়েছে ক্রীড়া পরিষদ। স্বাবলম্বী হওয়ায় সরকারের অনুদানের কোনো অর্থই নেয় না ক্রিকেট বোর্ড। আগেই বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়ায় প্রশিক্ষণ ও আয়োজন খাতে নেই বাফুফের নাম। তবে ক্রীড়া পরিষদের এই বরাদ্দ নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। তাদের দাবি, ফেডারেশনগুলোর মধ্যে অর্জন ও কার্যক্রমের সামঞ্জস্য না রেখেই গড়পড়তা বরাদ্দ দিয়েছে ক্রীড়া পরিষদ। একটা ফেডারেশনের সারা বছর যারা কাজ করে তাদের অনুদান 40 লাখ, আর যারা সারা বছরে কোনো প্রকল্প নাই সেখানে তারা 95 লাখ, 1 কোটি টাকাও আছে। গত অর্থ বছরের আদলেই হয়েছে এবারের বন্টন, যেখানে সর্বোচ্চ 1,02,00,000 টাকা পেয়েছে আর্চারি ফেডারেশন। অন্যদিকে অপ্রচলিত রোলার স্কেটিং পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 96 লাখ টাকা, উশু 60 লাখ আর ব্রিজ ফেডারেশন পেয়েছে 31,20,000। অথচ সারা বছর খেলা পরিচালনা করা হকি, সাঁতার, দাবা, শুটিং, হ্যান্ডবল ফেডারেশনের বাজেট তুলনামূলক অনেক কম। এমন অসঙ্গতিতে ক্ষোভ প্রকাশ করেছে অনেক ফেডারেশন। এক এক ফেডারেশনের খরচের এই মাত্রাটা এক এক রকম। আপনি সুইমিং ফেডারেশনের সাথে যদি আপনি ব্রিজ ফেডারেশনকে মিলাই ফেলেন, সুইমিং ফেডারেশনের সাথে যদি আপনি এই ধরনের ফেডারেশনকে যদি একই মানের করেন, তখন মানুষের কাছে জিনিসটা দৃষ্টিকটু হয়। আমাদের যে বাজেট বরাদ্দ দিয়েছে, এটা আমাদের যে মূল যেটা ইভেন্ট আমরা কোয়ালিফাই করি এবং আমরা অংশগ্রহণ করি অলিম্পিয়াড এবং ওয়ার্ল্ড কাপে, সেখানে আমাদের 30 লাখ টাকার উপরে লাগে দুটো টুর্নামেন্টেই আমাদেরকে অংশগ্রহণ করতে। প্রশিক্ষণ বাদে এটা অত্যন্ত অপ্রতুল একটা বাজেট আমাদের জন্য। গেল বছরও এই বাজেটের পর ক্ষোভ ঝেড়েছিল বিভিন্ন ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকরা। সারা বছর নিজেদের যৌক্তিক দাবি নিয়ে খবর না থাকলেও বাজেট পাশের পর সরব হয়েছে দেশের ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের নিয়ে গঠিত জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম। যারা এই প্রকল্পটা করেছে নিশ্চয়ই কেউ ইনিশিয়েট করেছে, সেই ইনিশিয়েট যারা করেছে তাদের নিশ্চয়ই তার কোনো দুরভিসন্ধি ছিল এবং এর মধ্যে কোনো দুর্নীতি লুকায়িত ছিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে লামিনে ইয়ামালকে পুরো 90 মিনিট খেলালে আইনি ঝামেলায় পড়বে স্পেন। জার্মানির শ্রমিক আইন লঙ্ঘন করলে কমপক্ষে 30,000 ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্মসংস্থান বিশেষজ্ঞরা। তবে ইউরোর মতো গুরুত্বপূর্ণ আসরের ক্ষেত্রে এই আইন শিথিল করা হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। 16 বছর বয়সের এক ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল, যাকে নিয়ে আলোচনা পুরো বিশ্বজুড়ে। স্পেনের তারুণ্য নির্ভর দলে যে ইতোমধ্যে হয়ে উঠেছেন ভরসার প্রতীক, দলের জয়ে রেখে চলেছেন অবদান। এবার কঠিন মিশনের সামনে স্পেন ফুটবল আর সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে এই তরুণ তুর্কি।
স্পেনের এবারের ইউরো যাত্রায় সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে চোখ ধাঁধানো গোল করেন এই স্প্যানিশ ফুটবলার। তবে দুর্দান্ত ফুটবল খেলায় বড় এক বাধার নাম বয়স। জার্মানির শ্রম আইন অনুযায়ী 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তি রাত 8টার পর কাজ করতে পারবেন না। তবে অ্যাথলেটদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে সে আইনে। রাত 11টা পর্যন্ত খেলা কিংবা অনুশীলনের নিয়ম রয়েছে জার্মানির শ্রম আইনে। তবে এবার ফাইনালের আগে আইনি ঝামেলার শঙ্কায় স্পেন ফুটবল। জার্মানি লেবার লয়ের বেড়াজালে পড়ে কয়েকটি ম্যাচে পুরো 90 মিনিট খেলতে পারেননি ইয়ামাল। তুলে নেন কোচ লুই দে লা ফুয়েন্তে। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল শুরু হবে জার্মানির স্থানীয় সময় রাত 9টায়। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে এবং পেনাল্টি শুট আউটে গেলে সে ম্যাচ শেষ হতে বেজে যাবে রাত 11টার বেশি। রাত 11টার পর ইয়ামালকে খেলালে মোটা অঙ্কের আর্থিক জরিমানায় পড়তে হতে পারে স্পেনকে। সে শঙ্কার কথা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন জার্মানির একজন কর্মসংস্থান বিষয়ক বিশেষজ্ঞ। জার্মানির শ্রম আইন অনুযায়ী লামিন রাত 11টার পর খেলতে পারবেন না। সেক্ষেত্রে বেশ কিছু জটিলতার মুখে পড়তে হবে স্পেন ফুটবলকে। যদিও রাত 11টার পর তিনি মাঠে থাকলে তাকে যে মাঠ থেকে টেনে তুলে নেওয়া হবে তা নয়, কিন্তু স্পেন ফুটবলকে ন্যূনতম 30,000 ইউরো জরিমানা গুনতে হবে। তবে ইউরোর মতো মেজর টুর্নামেন্টে এ ধরনের আইন শিথিল করা হতে পারে। যদি ইয়ামাল ম্যাচে গোল করেন এবং স্পেন ইউরো জিততে পারে, তাহলে নিশ্চয়ই এই জরিমানা তাদের জন্য খুব একটা কষ্টের কিছুই হবে না। এমন পরিস্থিতিতে ইয়ামালকে পুরো 90 মিনিট খেলানো হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। যদিও জার্মানির এই আইন মেজর টুর্নামেন্টে আদৌ কার্যকর করা হবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তাজিন খন্দকার, সময় সংবাদ। গোল্ডেন বুট নয়, লক্ষ্য স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো, এমনটাই জানিয়েছেন স্প্যানিশ তারকা দানি ওলমো। তবে গোল্ডেন বুট জিততে হলে ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে হবে, আর তা করতে পারলে ভালো লাগবে বলেও জানান তিনি। জুড বেলিংহ্যামকে ভয় পাওয়ার কিছু নেই বলেও জানান তিনি। অন্য সব ফুটবলারদের মতোই তিনিও পরিকল্পনায় থাকবেন। মঞ্চ প্রস্তুত, একই সঙ্গে প্রস্তুত স্পেন ও ইংল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে উত্তাপ ছড়াচ্ছে কথার যুদ্ধ। ইংলিশ নাকি স্প্যানিশ ফুটবলের দাপট, কারা হাসবে শেষ হাসি তা জানতে অপেক্ষায় থাকতে হবে ফাইনালের শেষ পর্যন্ত। তার আগে নানাভাবে একে অন্যের উপর চাপ তৈরি করতে ব্যস্ত। ফাইনাল ট্রফির সঙ্গে দুই দলের ফুটবলারদের মাঝে লড়াই হবে গোল্ডেন বুট নিয়েও। স্প্যানিশ সেনসেশন দানি ওলমো এখন পর্যন্ত গোল করেছেন 3টি। সমান সংখ্যক গোল নিয়ে সোনালী বুটের দাবিদার হ্যারি কেইন। 3টি করে গোল রয়েছে কোডি গ্যাকপো, জামাল মুসিয়ালারও। তবে তারা এখন প্রতিযোগিতার বাইরে। একটা দিক থেকে এগিয়ে ওলমো, 3টি গোলের সঙ্গে রয়েছে 2টি অ্যাসিস্টও। সমান সংখ্যক গোল হলে অ্যাসিস্টের বিবেচনায় গোল্ডেন বুট জিততে পারেন তিনি। তবে এত কিছু নিয়ে ভাবতে চান না এই স্প্যানিশ। গোল্ডেন বুট নয়, এই ফুটবলার মরিয়া স্পেনের হয়ে শিরোপা জিততে। এই টুর্নামেন্টটা আমার দারুণ কেটেছে, ফাইনালে তা ধরে রাখতে চাই। এটা সত্য, আমি এবং কেইন গোল্ডেন বুট জয়ের দৌড়ে আছি। অন্য ফুটবলার যেমন ফাবিয়ান মোরাতাও এই রেসে আছে। মোরাতাও হ্যাট্রিক করলে সে জিতবে, আমি তাতে খুশি হব। যেই গোল্ডেন বুট জিতুক সেটা ব্যাপার নয়, আমার কাছে ইউরো জেতাটা গুরুত্বপূর্ণ। ম্যাচের আগে সময় পেয়েছে দলটা, মাঠের অনুশীলনেই সময় কাটিয়েছেন ফুটবলাররা। শিরোপার মঞ্চে নামার আগে নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করেছেন কোচের সঙ্গে। ফাইনাল মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা জানা আছে স্পেনের। মেগা ফাইনালের আগে ঘুরে ফিরে ইংলিশ গণমাধ্যমের আলোচনায় তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম। রিয়াল মাদ্রিদ তারকা এখন পর্যন্ত 5 ম্যাচে করেছেন 2 গোল। তাকে নিয়ে আলাদা কি ভীতি আছে স্প্যানিশ শিবিরে? দেখুন, জুড বেলিংহ্যামকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সে দলের অন্যদের মতোই একজন ফুটবলার। সবার মতো তাকে নিয়েও দলের পরিকল্পনা থাকবে। বিশেষভাবে তাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ইউরোতে দারুণ পারফরমেন্স করে জার্মান ক্লাব লাইপজিগের এই ফুটবলার এরই মধ্যে ডাক পেয়েছেন বার্সেলোনা, চেলসি ও আর্সেনালের মতো ক্লাব থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দেশীয় কেউ নয়, সহযোগী হিসেবে বিদেশি কোচ চান গৌতম গম্ভীর। বিসিসিআইয়ের কাছে ভারতের বোলিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মর্নে মর্কেলের নাম প্রস্তাব করেছিলেন তিনি। তবে গণমাধ্যমের খবর, কোনো বিদেশিকে কোচ হিসেবে নিয়োগ দিতে চান আজ ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের পছন্দ জাহির খান। যদিও পাকিস্তানের সাবেক কোচ মর্কেলকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন গম্ভীর।
ভারত দলের দায়িত্ব নেওয়ার আগেই জুড়ে দিয়েছিলেন নানা শর্ত, চেয়েছিলেন পছন্দ মতো কোচিং স্টাফ, সম্মতিও মিলেছিল বিসিসিআইয়ের কাছ থেকে। তবে গৌতম গম্ভীর দায়িত্ব নেয়ার পরেই বদলে গেল চিত্র। বোর্ডের কাছে একের পর এক কোচের নাম প্রস্তাব করলেও বারবার নাকচ করে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সহযোগী হিসেবে এবার চাইলেন পাকিস্তানের সাবেক কোচকে, যদিও বিসিসিআইয়ের ভাবনায় অন্য কেউ। নানা নাটকীয়তার পর বাৎসরিক 12 কোটি রুপি বেতনে ভারতের হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর। দায়িত্ব নেয়ার পরই ব্যাটিং কোচ হিসেবে চেয়েছেন কেকেআরের অভিষেক নায়ারকে, বোলিং কোচের দায়িত্ব দিতে চেয়েছিলেন সতীর্থ বিনয় কুমারকে, আর ফিল্ডিং কোচ হিসেবে বিসিসিআইয়ের কাছে প্রস্তাব করেছিলেন ফিল্ডিংয়ের জাদুকর জন্টি রোডসকে। তবে গম্ভীরের দেয়া প্রস্তাব পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। গম্ভীর তারপরও দিয়ে যাচ্ছেন একের পর এক প্রস্তাব। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এবার বোলিং কোচ হিসাবে কেকেআরের সাবেক সতীর্থ মর্নে মর্কেলের নাম প্রস্তাব করেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তাকে পেতে বেশ চেষ্টাও চালাচ্ছেন তিনি। কেকেআরে একসঙ্গে খেলা ছাড়াও আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসে মেন্টর গম্ভীরের পাশে বোলিং কোচ হিসেবে ছিলেন মর্কেল। এছাড়া প্রোটিয়া বোলার পালন করেছেন পাকিস্তান দলের দায়িত্ব। আন্তর্জাতিক ক্যারিয়ারে 86 টেস্টে মর্কেলের শিকার 309 উইকেট, 117 ওডিআইয়ে নামের পাশে উইকেট আছে 188টি, আর 44 টি-20তে উইকেট 47টি। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও আছে তার অনেক কীর্তি। আইপিএলে কলকাতার 2014 শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রোটিয়াই বোলার। তবে গম্ভীর চাইলেও মর্নে মর্কেলের নিয়োগ নিয়ে আছে নানা গুঞ্জন। গণমাধ্যমের খবর, বিদেশি কাউকে কোচের দায়িত্ব দিতে চান না বিসিসিআই। বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে জহির খানের নাম, তবে তাতে নাকি রাজি নন হেড কোচ। তামিম হোসেন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। নওগাঁয় হয়ে গেল জমকালো নৌকাবাইজ প্রতিযোগিতা, যা দেখতে ঢল নামে হাজারো মানুষের। প্রতিযোগীদের বাহারি পোশাক আর ছুটে চলা নৌকার নান্দনিকতা দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন বলছেন আয়োজকরা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। বিলের দুপারে অগণিত মানুষের ঢল, সবার দৃষ্টি বিলের মাঝে ছোট বড় বাহারি সব নৌকায়। আকাশে মেঘের দৌড়াদৌড়ি আর বিলের পানিতে ছুটে চলা নৌকার উচ্ছলতা। নওগাঁর হাসাইগাড়ি বিলে দুপুর থেকেই প্রতিযোগী আর দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখর। আষাঢ়ের শেষ সপ্তাহে গ্রামীণ জনপদে চলছে কিছুটা অবসর সময়, আর সেই অবসর সময়কে মাতিয়ে তুলতে নান্দনিকে নৌকাবাইজ দেখতে ঢল নামে অগণিত মানুষের। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর টান টান উত্তেজনা দেখে বিমোহিত দর্শনার্থীরা। এই এলাকার একটা বলতে গেলে একটা অনেক পুরনো একটা ঐতিহ্য। হ্যাঁ, এই এলাকার মানুষ এটাকে খুব উপভোগ করে। নিয়মিত এই খেলাটা হলে আমাদের কাছে অনেক ভালো লাগবে। এই খেলাটা হলে আমরা অনেক আনন্দ পাই। অপেক্ষায় থাকে যে কবে নৌকাবাইজ খেলাটা হবে। আর এই নৌকাবাইজ খেলায় হলে প্রচুর আশেপাশ থেকে অনেক লোকজন আসে আর কি দেখার জন্য। আমরা 5 জন খেলা দেখার জন্য আসছি, মেয়ের বাড়ি এবং জামাইয়ের বাড়ি, এই জন্য আসছি। খেলা দেখতে খুব ভালোই লাগলো। ঐতিহ্যবাহী নৌকাবাইজ ঘিরে এলাকায় চলে উৎসবের আমেজ। এলাকার ঘরে ঘরে অতিথি আনা নেওয়ার পালা পার্বণ চলে সপ্তাহ ধরে। যে আনন্দ ছুঁয়ে যায় নৌকাবাইজে অংশগ্রহণ করা প্রতিযোগীদের মাঝেও। বেশি বেশি নৌকাবাইজ প্রতিযোগিতা হোক, আরো ভালো লাগবে। আমাদের সরকারের কিছু অনুদানের দরকার, কিন্তু আমাকে ছেলেপেলেরা কোনো অনুদান পায় না। এই জন্য আমরা বড় বড় খেলা দিতে পারি না। এই জন্য আমরা সরকারের কাছে দাবি কিছু অনুদান চাই আমরা। সুস্থ ধারার খেলাধুলা আরো জনপ্রিয় করে তুলতে আগামীতে এর ধারাবাহিকতা ধরে রাখতে চান আয়োজকরা। এই হাসাইগাড়ি এলাকা একটি বিনোদন এলাকা। এখানে মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে আসে। এই এলাকার মানুষ কত বছর যেমন বন্যার পানি ছিল না, এবারে প্রথম বন্যার পানি আসার ফলে এই এলাকায় নৌকা বিনোদন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইজ প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে 16টি নৌকা অংশ নেয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। অ্যাবসোলেট কর্পোরেট ফুটসাল টুর্নামেন্টের কারণে দূরত্ব কমেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর। তাই এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করার আহ্বান অংশগ্রহণকারীদের। টুর্নামেন্টে মিডিয়া পার্টনারের পাশাপাশি অংশ নিয়েছে সময় টেলিভিশনও।
নদীর সঙ্গে এদেশের মাটি ও মানুষের সম্পর্ক বেশ পুরানো। যান্ত্রিক শহরের কর্মব্যবস্থার মাঝে অনেকেই ছুটে আসেন গ্রামীণ পরিবেশের সান্নিধ্যে বেড়াইদের বালু নদের কাছে। রাজধানীর ভেতর নান্দনিক পরিবেশে কর্মব্যবস্থায় বুঁদ হয়ে থাকা মানুষদের এক সুতো নিয়ে আসতে বিগত কয়েক বছর কাজ করে যাচ্ছে আরডিএ স্পোর্টস। এবারও সেই ধারা অব্যাহত রেখেছে তারা। বালু নদের পাশে চমৎকার পরিবেশে তৃতীয়বারের মতো আয়োজন করেছে অ্যাবসোলেট কর্পোরেট ফুটসাল কার্নিভাল টুর্নামেন্ট, যেখানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন। এবারের আসরে প্রিমিয়ার লিগে 6টি দল এবং ক্লাসিক টুর্নামেন্টে অংশ নিয়েছে 10টি দল। বিভিন্ন গার্মেন্টস, ব্যাংক এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমে উঠেছে এবারের আসর। টুর্নামেন্টে মিডিয়া পার্টনারের পাশাপাশি অংশগ্রহণ করেছে সময় টিভিও। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে গড়িয়েছে 9টি ম্যাচ, যেখানে সময় টেলিভিশন ও ইউনিলিভারের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দিন শুরু হয়। কাজের পাশাপাশি এমন ভিন্নধর্মী আয়োজনে অংশ নিতে পেরে উৎফুল্ল অংশগ্রহণকারীরাও। ফুটসাল টুর্নামেন্টের কারণে দূরত্ব কমেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর, তাই অংশগ্রহণটাই মুখ্য তাদের জন্য। কাপ নিয়ে আসলে আমরা অতটা বদার না, আমরা আসলে এই এনজয়মেন্টের জন্য আসি। বেশি ভালো লাগছে, অনেকের সাথে দেখা হচ্ছে আর নিজেরও একটু খেলা হচ্ছে। আমরা তো সারাদিন চাকরির ভিতরে থাকি, কাজের মধ্যে থাকি, এর মধ্যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট সত্যি খুবই আনন্দের বিষয়। এসব খেলার মাধ্যমে মন উৎফুল্ল থাকে বা কাজে মন বসে। আগামী 20 জুলাই অনুষ্ঠিত হবে অ্যাবসোলেট কর্পোরেট ফুটসাল কার্নিভাল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এইচপি ইউনিটের অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড নির্বাচনে অনিয়ম বিসিবির। ক্যাম্প না করেও জায়গা পেয়েছেন অনেকে উপেক্ষিত লিগের পারফর্মাররা। জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষণ বাজেট নিয়ে ক্ষুব্ধ দেশের বিভিন্ন ফেডারেশন। বরাদ্দ নির্ধারণে গুরুত্ব পায়নি অর্জন এবং কার্যক্রম, দাবি সংশ্লিষ্টদের। এবং কোপা আমেরিকার ফাইনাল সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় আর্জেন্টিনার। যোগ্য দল হিসেবেই শিরোপার মঞ্চে কলম্বিয়া, বললেন লিওনেল মেসি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ ইকবাল আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।